আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পাঠে। অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, পর্ব 1। এই টিউটোরিয়ালটি 6টি অংশে বিভক্ত। প্রথম অংশ তাপ। বিষয়বস্তু যেহেতু তাপ, তাই স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগে, তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। তাপ এক প্রকার শক্তি কেন? আমরা জানি কাজ করার সামর্থ্যই শক্তি। যানবাহনের ইঞ্জিনে জ্বালানি তেল দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় তা যানবাহনকে চালনা করে, অর্থাৎ তাপের সাহায্যে কাজ করা যায়। তাই তাপ এক প্রকার শক্তি। তাপের প্রবাহ। তাপ মূলত উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে প্রবাহিত হয়, অর্থাৎ তাপ গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়। তাপের একক। যেহেতু তাপ এক প্রকার শক্তি এবং শক্তির আন্তর্জাতিক একক জুল, তাই তাপেরও আন্তর্জাতিক একক জুল। তাপের আরো একটি একক রয়েছে, এর নাম ক্যালোরি। বর্তমানে খাদ্য থেকে পাওয়া শক্তি পরিমাপ করতে কিলো ক্যালোরি এককটি বহুলে ব্যবহৃত হয়। 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 1000 ক্যালোরি। 1 ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক। 4.2 জুল ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি। সুতরাং 1 জুল ইজ ইকুয়াল টু 1/4.2 ক্যালোরি, অর্থাৎ 1 জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি। এবারে দ্বিতীয় অংশ তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে তাপ হারাবে না গ্রহণ করবে। দুটি বস্তুর মধ্যে তাপীয় সংযোগ স্থাপন করলে যে বস্তুর তাপমাত্রা বেশি সে তাপ হারায়, যে বস্তুর তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করে। বস্তুদ্বয়ের তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত তাপের প্রবাহ চলতে থাকে। তাপমাত্রা পরিমাপক যন্ত্র। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম মূলত থার্মোমিটার। এবারে তাপমাত্রার একক। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। আমরা জানবো 1 কেলভিন তাপমাত্রা কি। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার 273.16 ভাগের 1 ভাগই হলো 1 কেলভিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, পানির ত্রৈধবিন্দু কি? যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি 3 অবস্থাতেই, অর্থাৎ বরফ, পানি ও জলীয় বাষ্প রূপে অবস্থান করে তাকে পানির ত্রৈধবিন্দু বলে। আমরা এই অংশে একটি ভিডিও দেখছি পানির ত্রৈধবিন্দু, অর্থাৎ কি করে পানি, বরফ এবং জলীয় বাষ্প এই 3 অবস্থায় সহ অবস্থান করে। আমরা ভিডিওটিতে লক্ষ্য করি, ভিডিওটিতে বরফ রয়েছে, বরফকে তাপ দেওয়া হচ্ছে, কিছু বাষ্প পরিণত হচ্ছে এবং আবার জলীয় অংশ রয়েছে। বরফের পাশে রয়েছে পানি এবং রয়েছে বাষ্প। ত্রৈধবিন্দুতে পানির তাপমাত্রা 0.01 ডিগ্রি সেলসিয়াস হয়, যাকে কেলভিনে প্রকাশ করলে হয় 273.16 কেলভিন। তখন চাপ থাকে 0.0060373 অ্যাটমসফিয়ার। দুটি বস্তুর মধ্যে তাপ সমান হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে। বস্তুর তাপমাত্রা কেবল তাপের পরিমাণের উপর নির্ভর করে না, এটা আরো নির্ভর করে বস্তুর উপাদানের উপর এবং বস্তুর ভরের উপর। বস্তুর উপাদানের উপর তাপমাত্রা নির্ভরশীলতার একটি উদাহরণ এখানে উল্লেখ করা হলো। চিত্রে আমরা দুটি দণ্ড দেখতে পাচ্ছি, একটি হচ্ছে তামার দণ্ড আর একটি হচ্ছে লোহার দণ্ড। একটি তামা ও একটি লোহার দণ্ডকে
একই তাপ দিয়ে পরস্পরের সংস্পর্শে রাখলে দেখা যাবে তামা থেকে লোহা তাপ গ্রহণ করবে, অর্থাৎ তামার দণ্ডের তাপমাত্রা লোহার দণ্ড অপেক্ষা বেশি থাকবে। তাই আমরা বুঝতে পারছি বস্তুর উপাদানের উপর তাপমাত্রা নির্ভর করছে। এই অংশে আমরা ভরের উপর তাপমাত্রা নির্ভরশীলতার একটি উদাহরণ জানব। চিত্রে আমরা দুটি জার দেখতে পাচ্ছি। প্রথম জারে ভর হচ্ছে 2 কেজি তরলের ভর আর তাপ হচ্ছে 10 জুল। দ্বিতীয় জারটিতে ভর হচ্ছে 1 কেজি এবং তাপ হচ্ছে 10 জুল। অর্থাৎ দুইটি অসমান ভরের পানির পাত্রকে একই সময় ধরে সমপরিমাণ তাপ দিতে থাকলে দেখা যাবে বেশি ভরের পাত্রটির তাপমাত্রা কম, অর্থাৎ কম ভরের তাপমাত্রা বেশি। তাহলে বোঝা যাচ্ছে ভরের উপর তাপমাত্রা নির্ভর করছে। এবারে এই অংশে আমরা তাপ ও তাপমাত্রার পার্থক্য জানব। আমরা একটি সারণী দেখতে পাচ্ছি। সারণীতে তাপ এবং তাপমাত্রার পার্থক্য রয়েছে। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। অপরদিকে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে তাপ হারাবে না গ্রহণ করবে। আবার তাপের পরিমাণের উপর তাপের প্রবাহ নির্ভর করে না। অপরপক্ষে তাপমাত্রার উপর তাপের প্রবাহ নির্ভর করে। তাপ পরিমাপের আন্তর্জাতিক একক জুল, আবার তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। আবার দুটি বস্তুতে তাপের পরিমাণ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। এবারে তৃতীয় অংশ, পদার্থের তাপমাত্রিক ধর্ম। পদার্থের তাপমাত্রিক ধর্ম সম্পর্কে আমরা জানি বিশেষ কিছু পদার্থ আছে তাপমাত্রার পরিবর্তন হলে যাদের ধর্মের পরিবর্তন হয় এবং এই পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায়। এই ধর্মকে পদার্থের তাপমাত্রিক ধর্ম বলে, আর এসব পদার্থকে তাপমাত্রিক পদার্থ বলে। বিশেষ কয়েকটি তাপমাত্রিক ধর্ম আমরা জেনে নেই। আয়তন, রোধ, চাপ, ঘনত্ব, এগুলো পদার্থের তাপমাত্রিক ধর্ম। কিছু তাপমাত্রিক পদার্থ এবং এদের ধর্ম সম্পর্কে ধারণা নিই। আমরা চিত্রে পারদ থার্মোমিটার দেখতে পাচ্ছি। এই পারদ থার্মোমিটারের তাপমাত্রিক পদার্থ হচ্ছে পারদ, আর তাপমাত্রিক ধর্ম হচ্ছে কাচের কৈশিক নলে রক্ষিত পারদ দৈর্ঘ্য, অর্থাৎ পারদের আয়তন প্রসারণ। এবার রয়েছে একটি গ্যাস থার্মোমিটার। গ্যাস থার্মোমিটারের তাপমাত্রিক পদার্থ গ্যাস, আর তাপমাত্রিক ধর্ম নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ। এবারে আমরা চিত্রে দেখতে পাচ্ছি অ্যালকোহল থার্মোমিটার। অ্যালকোহল থার্মোমিটারের তাপমাত্রিক পদার্থ হচ্ছে অ্যালকোহল, আর তাপমাত্রিক ধর্ম হচ্ছে আয়তন প্রসারণ। দুটি ভিন্ন ধাতুর সংযোগস্থলে তাপমাত্রার পরিবর্তন হলে এটি একটি ইএমএফ তৈরি করে, সেটি মেপে তাপমাত্রা বের করা যায়। থার্মোকাপল নামক যন্ত্রে তাপমাত্রা মাপার ক্ষেত্রে এই কৌশলটি ব্যবহার করা হয়। এখানে ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এবারে আমরা জানবো ইএমএফ বলতে কি বোঝায়। আগে বলা হয়েছে ইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ তড়িৎ চালক বল। যে শক্তি বা চাপের প্রভাবে কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রন সমূহ চলাচল করতে থাকে তাকে ইএমএফ বলা হয়। এর একক হচ্ছে ভোল্ট। 1 ভোল্ট বলতে আমরা কি বুঝি? যদি কোনো পরিবাহীর এক স্থান হতে অন্য স্থানে 1 কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে 1 জুল কাজ সম্পন্ন হয়, তবে ওই দুই স্থানের বিভব পার্থক্যকে 1 ভোল্ট বলে। চিত্রে আমরা থার্মোকাপল যন্ত্র দেখতে পাচ্ছি। থার্মো বা থার্মাল শব্দটির অর্থ হচ্ছে তাপমাত্রা এবং কাপল অর্থ হচ্ছে যুগল। থার্মোকাপল যন্ত্রে দুটি মেটালকে এক জায়গায় আটকিয়ে যুগল করা হয়। এতে একটি পজিটিভ ও একটি নেগেটিভ প্রান্ত থাকে। তাপমাত্রা মিটারের ভোল্টেজ মোডে মাপতে হয়। প্রথম অবস্থায় ভোল্টেজ 0 মিলিভোল্ট হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এই মান ধীরে ধীরে বাড়তে থাকে। থার্মোকাপল এর ব্যবহার সম্পর্কে আমরা জেনে নিই। থার্মোকাপল দ্বারা -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। ইন্ডাস্ট্রিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবারে চতুর্থ অংশ,
তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কটি বোঝার আগে আমরা এখানে একটি চিত্র রয়েছে, চিত্রটি খেয়াল করি। চিত্রটিতে একটি দণ্ড রয়েছে, দণ্ডটি সমান 10টি অংশে বিভক্ত, অর্থাৎ দণ্ডটির এ প্রান্ত থেকে বি প্রান্ত পর্যন্ত 10টি সমান অংশ রয়েছে। দণ্ডটির সপ্তম ভাগের পরে একটি পি বিন্দু রয়েছে। এবারে আমরা যদি দণ্ডটির এবি এবং এপি এই দুটি অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করি, তাহলে এপি বাই এবি এই অংশটুকুকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। যেহেতু এপি মানে হচ্ছে দণ্ডটির 1 থেকে 7 নম্বর ভাগ পর্যন্ত অংশ, অর্থাৎ 7, এবং এবি কে আমরা বলতে পারি 10। 1 থেকে 10 নম্বর ভাগের অংশটুকুকে আমরা বলতে পারি 10, এবি অংশ। এবার আবার আমরা এটাকে 7 কে লিখতে পারি 7 - 0 বাই 10 - 0। কিভাবে? 7 হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট, দণ্ডটির লোয়ার লিমিট হচ্ছে 0, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে। আবার এই দণ্ডটির এবি অংশের আপার লিমিট হচ্ছে 10 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। আমরা তাই 7 - 0 বাই 10 - 0 এভাবে লিখতে পারি। এই ধারণাটি ব্যবহার করে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কটি স্থাপন করব। এখানে চিত্রে আমরা 3টি স্কেল দেখতে পাচ্ছি, 3টি থার্মোমিটার। প্রথম থার্মোমিটারটি হচ্ছে সেলসিয়াস স্কেলে, দ্বিতীয়টি হচ্ছে কেলভিন স্কেলে এবং তৃতীয়টি হচ্ছে ফারেনহাইট স্কেলে। আমরা 3টি থার্মোমিটারের নিচে একটি রেখা দেখতে পাচ্ছি এবং উপরে একটি রেখা দেখতে পাচ্ছি। নিচের এই রেখাটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং উপরের এই রেখাটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, স্থিরাঙ্ক কি? তাপমাত্রার স্কেল তৈরির জন্য দুইটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে নেওয়া হয়। এই তাপমাত্রা দুইটিকে স্থিরাঙ্ক বলে। এদের একটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, অপরটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। লক্ষ্য করি, প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। একে হিমাঙ্ক বা বরফ বিন্দুও বলে। আমরা চিত্রে যে নিচে 3টি থার্মোমিটারের নিচে যে রেখাটি টানা রয়েছে সেই রেখাটি হচ্ছে বরফ বিন্দু, হিমাঙ্ক বা নিম্ন স্থিরাঙ্ক। প্রমাণ চাপে যে তাপমাত্রায় ফুটন্ত বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। একে স্ফুটনাঙ্ক বা বাষ্পবিন্দু বলা হয়। আমরা চিত্রে 3টি থার্মোমিটারের উপরে অংশে যে দাগ টানা রয়েছে সেটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। লক্ষ্য করছি সেলসিয়াস স্কেলে দাগাঙ্কিত থার্মোমিটারটিতে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.15 কেলভিন। আবার ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আমরা স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক সম্পর্কে জানলাম। এবারে আমরা 3টি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করি। আমরা পূর্বের ধারণাটি এক্ষেত্রে ব্যবহার করব। সেলসিয়াস স্কেলের আপার লিমিট হচ্ছে 100, আবার লোয়ার লিমিট হচ্ছে 0। আমরা এই যে টিসি, টিকে এবং টিএফ মাঝখানে যে রেখাটি রয়েছে এই রেখাটি আমরা মনে করি 3টি স্কেলে এই তাপমাত্রাটি সমান। তাহলে আমরা এভাবে টিসি - 0 অর্থাৎ টিসি থেকে 0 এই অংশটুকুর যদি দূরত্ব চিন্তা করি তাহলে টিসি - 0 এবং ডিভাইডেড বাই 100 - 0 এভাবে লিখতে পারি। ঠিক একইভাবে কেলভিন স্কেলের জন্য আমরা লিখতে পারি টিকে - 273.15 ডিভাইডেড বাই, এবারে পুরো স্কেলটির আপার লিমিট এবং লোয়ার লিমিটের ডিফারেন্স, অর্থাৎ পুরো স্কেলটিতে কেলভিন স্কেলটির আপার লিমিট হচ্ছে 373.15 কেলভিন এবং লোয়ার লিমিট হচ্ছে 273.15 কেলভিন। আমরা সেই দুটিকে ভগ্নাংশের নিচে লিখতে পারি। একইভাবে তৃতীয় স্কেলটি অর্থাৎ ফারেনহাইট স্কেলের জন্য টিএফ -32 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি ভগ্নাংশের উপরে এবং ভগ্নাংশটির নিচে লিখতে পারি স্কেলটির সম্পূর্ণ দৈর্ঘ্য, অর্থাৎ 212 ডিগ্রি থেকে মাইনাস করব 32 ডিগ্রি, অর্থাৎ আপার লিমিট থেকে লোয়ার লিমিটকে আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে আমরা এই সম্পর্কটি, প্রথম লাইনের সম্পর্কটি পাচ্ছি। এরপর টিসি - 0 ইজ ইকুয়াল টু টিসি আর 100 - 0 ইজ ইকুয়াল টু 100 লিখতে পাচ্ছি।
এবার দ্বিতীয় ভগ্নাংশটিতে 373.15 মাইনাস 273.15 যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 100, এবং একইভাবে তৃতীয় স্কেলটির জন্য 212 থেকে 32 বিয়োগ করে আমরা পাচ্ছি 180। এবারে প্রতিটি ভগ্নাংশকে আমরা যদি 20 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি TC/5 ইজ ইকুয়াল টু TK মাইনাস 273.15/5 ইজ ইকুয়াল টু TF মাইনাস 32/9। সুতরাং আমরা এই সম্পর্কটি থেকে সেলসিয়াস ও কেলভিন স্কেলের সম্পর্ক এবং সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক পেতে পারি। আমরা হিসাব করে পাই সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে TC ইজ ইকুয়াল টু TK মাইনাস 273.15, এবং সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হচ্ছে TC ইজ ইকুয়াল টু 5/9 ইন্টু TF মাইনাস 32। এবারে আমরা জানবো পরম শূন্য তাপমাত্রা কি। তাপমাত্রা যত ইচ্ছে বেশি কল্পনা করা যায়, কিন্তু যত ইচ্ছে কম কল্পনা করা যায় না, কারণ সবচেয়ে কম একটা তাপমাত্রা আছে। আমরা এই তাপমাত্রার কাছাকাছি যেতে পারি কিন্তু কখনোই এই তাপমাত্রায় পৌঁছাতে পারি না। এই তাপমাত্রাকে পরম শূন্য বা চরম শূন্য বা ইংরেজিতে অ্যাবসোলিউট জিরো বলে। সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রাটি হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, আর ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -459.67 ডিগ্রি ফারেনহাইট। লক্ষ্য করি কেলভিন স্কেলটি চরম শূন্য বা পরম শূন্য তাপমাত্রাকে 0 ডিগ্রি ধরে তৈরি করা হয়েছে। এবারে দুইটি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন। একটি প্রশ্ন রয়েছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 4 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 98 ডিগ্রি। ওই থার্মোমিটারে 51 ডিগ্রি পার দিলে ফারেনহাইট স্কেলে তা কত হবে? আমরা এভাবে উত্তরটি সাজাতে পারি। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 4 ডিগ্রি প্রশ্ন অনুযায়ী, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 98 ডিগ্রি, আর প্রদত্ত পাঠ অর্থাৎ ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ রয়েছে 51 ডিগ্রি। আমরা এই তিনটিকে সাজালাম। এরপরে ফারেনহাইট আর ত্রুটিপূর্ণ স্কেলের মধ্যে আমরা তুলনাটি এভাবে লিখতে পারি, অর্থাৎ ফারেনহাইট স্কেলের পাঠ হচ্ছে TF ধরলাম, TF মাইনাস 32 নিম্ন স্থিরাঙ্ক, আর ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা ইতিপূর্বেই জেনেছি 212, সেখান থেকে মাইনাস করে দেব নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ 32। এভাবে আমরা ত্রুটিপূর্ণ স্কেলটি নিয়ে যদি একইভাবে লিখি তাহলে আমরা লিখতে পারি ত্রুটিপূর্ণ স্কেলের পাঠ অর্থাৎ TW মাইনাস ত্রুটিপূর্ণ স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, এবং ভগ্নাংশের নিচে লিখব ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বা স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এভাবে আমরা মান বসিয়ে অর্থাৎ ত্রুটিপূর্ণ থার্মোমিটারের TW এর মান ছিল 51, নিম্ন স্থিরাঙ্ক ছিল 4, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 98, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আবার 4। এভাবে আমরা লিখে হিসেব করে পেতে পারি TF এর মান হচ্ছে 122 ডিগ্রি ফারেনহাইট। এভাবে আমরা যে কোনো দুইটি স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। এবারে পঞ্চম অংশ, বিভিন্ন স্কেলে তাপমাত্রার রূপান্তর সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের কৌশল। প্রথম প্রশ্ন, সুস্থ দেহের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াসে সেটা কত? আমরা উত্তরটিকে এভাবে সাজাতে পারি, সেলসিয়াস ও ফারেনহাইট তাপমাত্রার সম্পর্কটি হলো TC ইজ ইকুয়াল টু 5/9 ইন্টু TF মাইনাস 32 ডিগ্রি। এবারে TF এর মান রয়েছে 98.4 ডিগ্রি, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি 98.4 ডিগ্রি। আমরা TF এর মান বসিয়ে TC এর মান পেতে পারি 5/9 ইন্টু 98.4 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি, এবং হিসেব করে পেতে পারি TC এর মান হচ্ছে 36.89 ডিগ্রি। অর্থাৎ সুস্থ দেহের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হচ্ছে 98.4 ডিগ্রি এবং সেলসিয়াস স্কেলে হচ্ছে 36.89 ডিগ্রি, যা 37 ডিগ্রির কাছাকাছি। এবারে 2 নং প্রশ্ন, কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান? আমরা
উত্তরটিকে এভাবে সাজাতে পারি, কেলভিন ও ফারেনহাইট তাপমাত্রার সম্পর্কটি হলো টিকে মাইনাস 273.15 ডিগ্রি বাই 5 ইজ ইকুয়াল টু টিএফ মাইনাস 32 ডিগ্রি বাই 9। অর্থাৎ কেলভিন এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কটি আমরা লিখলাম। এবারে যেহেতু বলা হয়েছে কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান, তাই আমরা টিকে এবং টিএফ কে সমান ধরে টিএফ এর পরিবর্তে টিকে স্থাপন করি এবং আর গুণন করে সমাধান করে আমরা পেতে পারি 4tk ইজ ইকুয়াল টু 2298.35 ডিগ্রি এবং সেখান থেকে আমরা টিকে এর মান পেতে পারি 574.59 ডিগ্রি। এই তাপমাত্রাটি কেলভিন এবং ফারেনহাইট এই দুই স্কেলে সমান। এবারে প্রশ্ন 3, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান? উত্তর হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট তাপমাত্রার সম্পর্কটি হলো Tc is equal to 5/9 into Tf minus 32 ডিগ্রি। যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, তাই আমরা Tc is equal to Tf লিখতে পারি এবং এই সম্পর্কটিতে Tf এর স্থলে Tc স্থাপন করে আমরা ক্যালকুলেশন করে পেতে পারি Tc এর মান হচ্ছে -40 ডিগ্রি। অর্থাৎ এই মাইনাসের 40 ডিগ্রি এই তাপমাত্রাটি সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই। প্রশ্ন 4, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন স্কেল সমান? আমরা যদি সেলসিয়াস এবং কেলভিন স্কেলের তাপমাত্রার সম্পর্কটি লিখি তাহলে পাচ্ছি Tc is equal to Tk minus 273.15 ডিগ্রি। এবার যেহেতু Tc এবং Tk সমান অর্থাৎ সেলসিয়াস এবং কেলভিন তাপমাত্রা সমান বলা হয়েছে, তাই আমরা Tc এর স্থলে Tk স্থাপন করে পেতে পারি Tc is equal to Tc minus 273.15 ডিগ্রি। এবার ডান পক্ষ থেকে Tc কে বাম পক্ষে নিয়ে আমরা বাম পক্ষে পাচ্ছি Tc minus Tc is equal to ডান পক্ষে পাচ্ছি minus 273.15 ডিগ্রি। এবার Tc থেকে Tc যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 0, অর্থাৎ সম্পর্কটি পাচ্ছি 0 is equal to minus 273.15 ডিগ্রি। প্রকৃতপক্ষে যাওয়া অসম্ভব, অতএব বলা যায় এমন কোনো তাপমাত্রা নেই যে তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেল সমান। এবারে ষষ্ঠ অংশ, বিভিন্ন স্কেলের মধ্যে তাপমাত্রার পার্থক্যের সম্পর্ক। লক্ষ্য করি এখানে একটি প্রশ্ন রয়েছে, দেখাও যে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই হয়। আমরা এবার দেখব যে তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই হয় কিনা। ধরি সেলসিয়াস স্কেলে দুটি তাপমাত্রা, একটি হচ্ছে Tc1 যার মান হচ্ছে x ডিগ্রি সেলসিয়াস, অন্যটি হচ্ছে Tc2 যার মান হচ্ছে 2x ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা দুটিকে কেলভিন স্কেলে যদি আমরা নেই তাহলে লিখতে পারি Tk1 অর্থাৎ প্রথম তাপমাত্রাটি ছিল x ডিগ্রি সেলসিয়াস, তাকে কেলভিন স্কেলে নিলে আমরা এর সাথে 273.15 যোগ করব, তাহলে Tk1 পাচ্ছি x plus 273.15 কেলভিন। এভাবে Tk2 অর্থাৎ দ্বিতীয় তাপমাত্রাটিকে যদি আমরা কেলভিন স্কেলে নেই তাহলে পাচ্ছি 2x plus 273.15 কেলভিন। সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দুটির পার্থক্য, আমরা এখন যদি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দুটির পার্থক্য নির্ণয় করি তাহলে পাচ্ছি Tc2 minus Tc1 এর মান 2x minus x ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ x ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের পার্থক্যটিকে আমরা ডেল্টা Tc দিয়ে প্রকাশ করেছিলাম এবং কেলভিন স্কেলের তাপমাত্রা দুটির পার্থক্যকে আমরা ডেল্টা Tk দিয়ে প্রকাশ করছি। ডেল্টা Tk মানে হচ্ছে Tk2 minus Tk1 অর্থাৎ দ্বিতীয় তাপমাত্রাটি থেকে প্রথম তাপমাত্রাটি আমরা বিয়োগ করে দিচ্ছি। দ্বিতীয় তাপমাত্রাটির মান থেকে প্রথম তাপমাত্রাটির মান যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি x কেলভিন। তাহলে আমরা লক্ষ্য করি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দুটির পার্থক্য পেয়েছিলাম x ডিগ্রি সেলসিয়াস, আবার কেলভিন স্কেলেও তাপমাত্রা দুটির পার্থক্য পাচ্ছি x কেলভিন, অর্থাৎ তাপমাত্রা দুটির মান একই পাচ্ছি। তাই আমরা বলতে পারি ডেল্টা Tc is equal to ডেল্টা Tk অর্থাৎ তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই। এবারে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্যের একটি সূত্র তৈরি করব আমরা। সূত্রটি আমরা এভাবে তৈরি করতে পারি, মনে করি সেলসিয়াস স্কেলে দুটি তাপমাত্রা, একটি হচ্ছে Tc1 এবং অন্যটি হচ্ছে Tc2 এবং ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রা দুটির একটি হচ্ছে Tf1 অন্যটি হচ্ছে Tf2। সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রার সম্পর্কটি আমাদের জানা আছে, Tc/5 is equal to Tf minus 32/9। এই সম্পর্কটিকে
ব্যবহার করে আমরা প্রথম তাপমাত্রাটির জন্য পাচ্ছি Tc1/5 is equal to Tf1 minus 32/9 এবং দ্বিতীয় তাপমাত্রাটি Tc2 এর জন্য পাচ্ছি Tc2/5 is equal to Tf2 minus 32/9। এভাবে আমরা প্রথম এবং দ্বিতীয় দুটি তাপমাত্রারই ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করলাম। এবার 2 নং সমীকরণ অর্থাৎ প্রথম সম্পর্কটিকে আমরা 1 এবং দ্বিতীয় সম্পর্কটিকে আমরা 2 দ্বারা চিহ্নিত করলাম। এবার 2 নং থেকে 1 নংকে বিয়োগ করে পাচ্ছি Tc2/5 minus Tc1/5 is equal to Tf2 minus 32/9 minus Tf1 minus 32/9। আমরা এভাবে ক্যালকুলেশন করে উভয় পক্ষকে আমরা পেতে পারি Tc2 minus Tc1/5 is equal to Tf2 minus Tf1/9। যেহেতু সেলসিয়াস স্কেলের তাপমাত্রার পার্থক্যকে আমরা ডেল্টা টিসি দিয়ে প্রকাশ করি এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্যকে আমরা ডেল্টা টিএফ দিয়ে প্রকাশ করি, তাই আমরা Tc2 minus Tc1 এর পরিবর্তে ডেল্টা টিসি এবং Tf2 minus Tf1 এর পরিবর্তে আমরা ডেল্টা টিএফ লিখতে পারি এবং লিখে এভাবে পেতে পারি ডেল্টা Tc/5 is equal to ডেল্টা Tf/9, যা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্যের মধ্যে একটি সূত্র। অর্থাৎ আমরা এই সূত্রটি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। একইভাবে আমরা পাই কেলভিন এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্যের সম্পর্কটি হলো ডেল্টা Tk/5 is equal to ডেল্টা Tf/9। কোনো একদিনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হলো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? আমরা যে সম্পর্কটি ইতিপূর্বেই সৃষ্টি করলাম ডেল্টা Tc/5 is equal to ডেল্টা Tf/9, সেই সম্পর্কটিতে মান বসিয়ে আমরা খুব সহজেই এর উত্তর নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে ডেল্টা টিসি এর মান রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ডেল্টা টিসির পরিবর্তে 5 বসিয়ে আমরা ক্যালকুলেশন করে পেতে পারি ডেল্টা টিএফ এর মান হচ্ছে 9 ডিগ্রি। অর্থাৎ ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে 9 ডিগ্রি ফারেনহাইট।